দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও দিনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। ধন্যবাদ। আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল। এছাড়াও আমাদের সাথে আরও উপস্থিত হয়েছেন সাংবাদিক কলামিস্ট জনাব মোস্তফা কামাল। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি ব্যারিস্টার শাহেদুল আজম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার পরিচয় আমি দিয়েছি এনডিএম এর সাংগঠনিক সম্পাদক। এই পরিচয়টা কি এখনো ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। কেন জিজ্ঞেস করছি, এই জন্য যে এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রার্থিতা এবং এমপি নিশ্চিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি অন্তত এ পর্যন্ত 4টি দল বিলীন হয়ে গেছে, আপনার দল সহ। তো আপনাদের পরিচয় কি, কেন এইভাবে দল বিলীন করে দিলেন শুধুমাত্র এমপি পদ নিশ্চয়তার জন্য? আচ্ছা, ধন্যবাদ আমার সহ-আলোচক বৃন্দকে এবং বাংলা এবং এনটিভির সমস্ত দর্শক বৃন্দকে। প্রথমত, আমাদের এনডিএম দলটি বিলুপ্ত করা হয়নি। তাহলে কি আমাদের দল বিলুপ্ত নিশ্চিত না? আমাদের চেয়ারম্যান মহোদয় উনি স্ট্র্যাটেজিক রিজনে এই বিএনপিতে যোগদান করেছেন এবং এক্ষেত্রে একটু আমি পিছন থেকে আমার টানতে হবে, কারণ আপনার কোশ্চেনটা খুবই ট্রিকি ছিল। আমি এক কথা এটার অ্যান্সার দিতে পারবো না। জি প্লিজ। আরপিও যে সংশোধনীটা হলো, এটা হঠাৎ করে নভেম্বর মাসের শুরুতে আমরা দেখলাম যে আরপিওটা সংশোধন করা হয়েছে এবং এটার পিছনে একটা ষড়যন্ত্র কাজ করেছে যে শেষ মুহূর্তে এসে, কারণ আপনি দেখবেন যে 2018 সালেও আপনারা দেখেছেন যে জামাতের প্রার্থীরাও কিন্তু ধানের শীষে নির্বাচন করে এসেছেন। তো জোটটাকে কেন করা হয়? সংস্কারের যেই নিয়ে কি বলে, সংস্কারের যে কথা নিয়ে এগোচ্ছে, সব ক্ষেত্রে তো সংস্কার হবে, সেই সংস্কারের তো অংশ না? সংস্কারের অংশ অবশ্যই, কিন্তু একটা ষড়যন্ত্র কেন বলছেন? ষড়যন্ত্র অবশ্যই, কারণ এটা নভেম্বর মাসে এসে কেন চেঞ্জ করা হলো? এটা যদি 6 মাস আগে করা হতো আমরা প্রিপেয়ার্ড থাকতাম। আপনার তো 5ই আগস্ট একটা বিপ্লব ঘটে গেছে। না, 5ই আগস্টের বিপ্লব অবশ্যই, কিন্তু তারপরে কিন্তু আমার প্রথম টার্গেটটা ছিল যে নির্বাচন করে সংস্কার করা হবে, কিন্তু আমরা আস্তে আস্তে দেখলাম যে একটা দুর্বল সরকার দেশ চালাচ্ছে এবং তারা কোনো কিছুই করতে পারছেন না। এই যে আজকে দেখেন, এই যে আজকে শাহবাগে যে হাদি হত্যার জন্য এবং ঢাকার প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে, ঢাকার বাইরে হচ্ছে, ওনারা কিন্তু কিছু করতে পারছে না, কিন্তু দিন শেষে বলা হচ্ছে নির্বাচন পিছাও। সো আলটিমেটলি সবকিছুর মূলেই কিন্তু যে আবার গণতান্ত্রিক পথে যে আমরা হাঁটবো, সেটা হাঁটতে দেওয়া হচ্ছে না। সো এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন এবং স্ট্র্যাটেজিক ডিসিশনে দল অনেকগুলো বিলুপ্ত হচ্ছে, এনডিএম বিলুপ্ত হয়নি। আপনি আমাকে বলেন যে আপনার এই যে আপনি বলছেন ষড়যন্ত্র, আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটা দল বিলং করবেন, আপনি জাতির কাছে যাবেন আর একটা মার্কায় নিয়ে, কিন্তু আপনার দলের উদ্দেশ্য লক্ষ্য সবকিছু থাকবে, বিলীন থাকবে। আপনি আরেকটি দলের মার্কা নিয়ে যাবেন, ধানের শীষ নিয়ে যাবেন, নৌকা নিয়ে যাবেন, তো ওই দলের প্রার্থিতা হিসাবে আপনি নির্বাচিত হবেন। এটা কি শোভনীয়? এটা কি হয়? আপনার দলের তো আদর্শ উদ্দেশ্য আছে। আমি আপনার দলকে ভোট দিলাম, আপনার ব্যক্তিকে ভোট দিলাম, আপনি যাবেন ধানের শীষে, কেন আপনি এটাকে ষড়যন্ত্র বলছেন? আমি এটাকে ষড়যন্ত্র এই কারণে বলছি যে আমাদের আপনার ভোটার অনিশ্চিত হয়ে যাবে না। প্রত্যেকটা দলেরই একটা স্ট্র্যাটেজি আছে এবং জোটগুলো কেন করেছে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভটা বুঝতে পারবো। আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়াতে লোকাল কিছু দল আছে যাদের অনেক জনসমর্থন আছে, অনেক কিছু আছে। আমাদের বাংলাদেশে কিন্তু পলিটিক্সটা অনেক বছর আগের থেকে বড় দল কেন্দ্রিক এবং গত 17 বছরে আওয়ামী লীগ এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, যে এখানে আসলে বড় মার্কা ছাড়া চিনানোর কোনো উপায় ছিল না। সো এখন আমরা যখন সময় পাচ্ছি না, আমরা স্ট্র্যাটেজিক ভাবে জোটের সাথে গিয়েছি এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে ছোট ছোট দলগুলো যদি আলাদা করে নির্বাচন করে, উচ্চ কক্ষ বা পিআরে কিন্তু সবগুলো আলাদা হয়ে যাচ্ছে। মানে আপনাদের এই সমস্ত চিন্তা আপনাদেরই শুধু করতে হলো দল বিলুপ্ত করার জন্য? না, আমরা দল বিলুপ্ত করি নাই। আমরা কিন্তু দল বিলুপ্ত করি নাই। মানে কি হইছে বলেন? আমরা দল বিলুপ্ত করি না, আমাদের চেয়ারম্যান স্ট্র্যাটেজিক রিজনে উনি একই তো কথা হলো ভাই। আপনি আমার দলে আছি, আমি আমার দল চলছে। আপনি আপনার দল কিভাবে থাকবে? আপনি তো আর দলে থাকতে পারবেন না। না, আমার চেয়ারম্যান না থাকলে আমাদের সিংহ মার্কা দিয়ে অন্য প্রার্থীরা নির্বাচন করছে কিছু। সো ইটস নট লাইক যে আমার দল বিলুপ্ত হয়েছে। আরো খারাপ হইলো মানে দৃষ্টান্ত। না, এটা খারাপ দৃষ্টান্ত। আমার মনে হয় আসি আবার আলোচনায় এই পয়েন্টে আসবো। আমি একটু দিলশানা পারুল আপনার কাছে যাই। একই অবস্থা প্রায়
এনসিপিরও একটি দলের সাথে আমরা আজকে দেখলাম 8 দলীয় জোটের সাথে এনসিপি যোগ দিয়েছে, যদিও ভোটের হিসাবে, কিন্তু আমরা দেখলাম এই দল গঠন নিয়ে এখন এনসিপি প্রায় ভেঙে যাচ্ছে। 30 জন নেতা নেত্রী অলরেডি পদত্যাগ করার জন্য রেডি হয়েছে, 2 জন পদত্যাগ করেছেন। কেন? শুধুমাত্র ইলেকশনকে নিয়ে? তাহলে আপনার দেশে আদর্শ লক্ষ্য কোথায়? ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ এনটিভিকে আসলে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যদিও আমার খুব লোভ হচ্ছিল আসলে আজম ভাইয়ের কোশ্চেনের ওনাকে একটা কাউন্টার আর্গুমেন্ট দেওয়ার। একটা লাইন শুধু ওনাকে বলি, ধরেন উনি বললেন যে ওনার কাছে মনে হচ্ছে এই প্রতীক বিষয়টা হচ্ছে আরপিওর প্রতীক, যার যা প্রতীক থাকবে এটা হচ্ছে কি কনস্পিরেসি। কিন্তু উনি যখন আবার ওনাদের নিজেদের রাজনৈতিক দলের কথা বলছেন সেটাকে আবার বলছেন কৌশল। তো রাজনীতিতে যেটা আমাদের পক্ষে যায় সেটাকে সবসময় আমরা কৌশল বলে হাজির করি, যেটা আমাদের বিপক্ষে যায় সেটাকে আমরা কনস্পিরেসি বলে হাজির করি। তো এই ম্যাল প্র্যাকটিস থেকে আসলে আমাদেরকে উঠতে হবে। ইট ইজ হোয়াট ইট ইজ, আমাদেরকে সত্যি বলার প্র্যাকটিসটা আসলে করতে হবে। যদি কৌশল হয় সবটাই কৌশল, আর যদি কনস্পিরেসি হয় তাহলে সবটাই কনস্পিরেসি। ভাই নিশ্চয়ই, এটা হচ্ছে কি ওনার আমি লাইক দিলাম কাউন্টার আর্গুমেন্টের জায়গাটা। এবার আপনার কথায় আসি যে না, ওনাদের অবস্থান এবং আমাদের অবস্থান কখনোই এক না। শাপলাকলিতে আমরা এনসিপির মার্কা আমাদের শাপলাকলি, এবং শাপলাকলি কিন্তু আমরা মুফতে পাইনি, মাগনায় পাইনি। নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে এমনি এমনি দেয়নি। একটা লম্বা সময় ধরে দীর্ঘ ধারাবাহিক একদম 2-3 মাস আরো বেশি একদম স্ট্রাগল ফাইটের মধ্যে দিয়ে আমাদের শুধু নির্বাচন প্রতীকটাই নিতে হয়েছে। কাজে সবই আপনি আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। পাতানো ওই যে বললাম না, যা আপনাদের পক্ষে যায় সেটাকে বলবেন হচ্ছে কৌশল, যা পক্ষে যাবে না সেটাকে বলবেন কনস্পিরেসি। ওই জন্য আপনি পাতানো শব্দটা ব্যবহার করলেন, যেন এটা হচ্ছে কি পাতানো কনস্পিরেসি, কারণ আপনাদের জন্য সুবিধা হয় না। এটা তাদের যাদের অবস্থান ছিল, এবং আমাদের সম্পূর্ণ ডেমোক্রেটিক অবস্থান থেকে আমরা শাপলাকলির জন্য লড়াই করেছি। যদি আমরা শাপলার জন্য লড়াই করেছি, শাপলাকলি পেয়েছি, আমরা ওইটাতে স্টিক করছি। আমরা ধানের শীষের সাথে যদি যেতে পারতেন বিএনপির সাথে, তাহলে শাপলাকলি মানে বিলুপ্ত হয়ে যেত। যা কিছু হয়নি না, এটা হতো না। ওই যে বললাম যে পার্থক্যের জায়গাটা এটাই। আর ধরেন এনসিপির মৌলিক মানে একদম মৌলিক চরিত্র তো আমরা অভ্যুত্থানের মধ্যে থেকে উঠে আসা, আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে উঠে আসা। কাজে সেই জায়গা থেকে এই যে আপনি যেই ধরনের কথা বলছেন, বাইপাস, সাইড পাস, কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং, না, এগুলো আসলে আমাদের ধাতে নেই, এগুলো আমাদের ধাতেও পাবেন না। আপনি আমাদের নেতৃত্ব যারা আছে, হাসনাত নাহিদ, তাদের কথাবার্তা শুনলে আপনি বুঝবেন যে এই ধরনের হচ্ছে কি এই যে আন্ডারস্ট্যান্ডিং যেগুলো বলছেন, এই কাজগুলো আমরা করি না। এই যে 30 জন নেতা, আপনার আগের প্রশ্নের উত্তর দেব না, এটা দেব। 30 জন নেতা নেত্রী যিনি, হ্যাঁ জি প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে কি ধরেন আপনি যদি বলেন যে একটা ডেমোক্রেটিক দল, গণতান্ত্রিক দল, তো গণতান্ত্রিক দল আসলে কাকে বলবো? দ্বিমত থাকবে না? সবাই যদি একমতে মত করবে, তাহলে এটাকে আপনি গণতান্ত্রিক দল কেন বলবেন রে ভাই? দ্বিমত করে আপনারা ভেঙে চলে আসবেন, পদত্যাগ করে দিবেন, ছোট্ট একটু। এক্স্যাক্টলি, দ্বিমতও করতে পারে, পদত্যাগও করতে পারে, দল থেকেও বেরিয়ে যেতে পারে। তাহলে এগুলো সব কি? এগুলো হচ্ছে একেবারে ক্লাসিক ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির ক্যারেক্টারিস্টিক। আপনি বলবেন দেশের মধ্যে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আপনি বলবেন আপনি গণতান্ত্রিক দলকে দেখতে চান, অথচ একটা গণতান্ত্রিক দলের মধ্যে যখন এই চর্চাগুলো হবে, গণতন্ত্রের চর্চা হবে, বহুমতের প্র্যাকটিসের চর্চা হবে, ব্যক্তি তার ইচ্ছাধীন হয়ে দল থেকে বেরিয়ে যাবেন, ব্যক্তি তার ইচ্ছাধীন হয়ে বক্তব্য দেবেন, এবং 30 জনের যে তারা যে স্মারকলিপিটা দিয়েছেন, না, এটা আপত্তি কিন্তু অভ্যন্তরীণ ছিল। হ্যাঁ, তাহলে অভ্যন্তরীণ আপত্তি দিয়েছে, সমস্ত কিছুই হচ্ছে গণতান্ত্রিক চর্চার একটা ক্লাসিক ফ্যান্টাস্টিক এক্সাম্পল, অ্যান্ড আই এম সো প্রাউড অফ দ্যাট যে মাত্র 10 মাসের একটা দল, আমরা দলের মধ্যে অভ্যন্তরীণ এই লেভেলে রিফাইন্ড গণতান্ত্রিক মত প্রকাশের চর্চা করতে পারছি। উই শুড বি গ্রেটফুল, ইউ শুড বি থ্যাঙ্কফুল, এবং আপনার হচ্ছে কি আমাকে এনসিপিকে থ্যাঙ্কস দেওয়া উচিত যে ভাই মাত্র 10 মাসের একটা দলের মধ্যে আপনারা এরকমের গণতান্ত্রিক চর্চা আপনারা দেখিয়ে ফেলেছেন। আরো ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, কোনো কিছু কিন্তু হাইড অ্যান্ড সিক দলে অনেকেই দেখা যায় যে কিভাবে আমি ইয়া করব, 3 টুকরা হয়ে গেছে আপাতত। টুকরা এই যেটা বললাম না, যা আপনাদের পক্ষে যায় সেগুলোর মানে শব্দেরও তো একটা রাজনীতি আছে ভাই। তো শব্দের রাজনীতিটা দেখা যায় যে ধরেন যেটা যা কিছু আপনাদের বিপক্ষে যাবে সেটাকে রেটরিক আকারে আপনারা সেভাবে হাজির করেন। 3 টুকরা হয়ে গেছে না রে ভাই, কোনো টুকরাই হয় না, তাহলে আমি দিলশানা পারুল এখানে হাজির হতাম না। যেটা হয়েছে, ব্যক্তি তার মতবাদের সাথে যায়নি। যেমন আপনি যদি বুঝতেই পারছি, তাসনিম যারা আমাদের ফ্রন্টলাইনার একজন নেতৃত্ব সরে গেছেন, এবং তিনি একজন সেলিব্রিটি আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তিনি দ্যাটস কমপ্লিটলি ফাইন, দ্যাটস ওকে, দ্যাট শুড হ্যাপেন ইন ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলে অবশ্যই ওই ফ্রিডমটা থাকা উচিত যে যখন চাইবে সে তখন দল ত্যাগ করবে। আমরা বেঁধে রাখবো কেন? আমার মনে হয় ক্লিয়ার যে দলের প্রতি
আপনার আনুগত্য তো অনেক আছে এবং সেই সাথে সাথে আমি কি যুক্তিও আছে। আরেকটু যুক্তি করে জি, please, শেষ করব, please। অ্যাড করে। হ্যাঁ, সেটাই হচ্ছে কি কথা, যে তাহলে এই যে বললেন, আপনি যেটা বললেন দলের প্রতি আনুগত্য, না, এটা আনুগত্য দলের প্রতি না, আসলে আনুগত্য ডেমোক্রেসির প্রতি, গণতন্ত্রের প্রতি। Right. আপনার যদি দ্য কনসেপ্ট অফ ডেমোক্রেসির প্রতি যদি আনুগত্য থাকে, তাহলে এই ধরনের চর্চাকে আপনি ওয়েলকাম করবেন। দ্যাট এক্স্যাক্টলি হোয়াট উই আর ডুইং। আর একদম কনফিডেন্টলি বলতে পারি, না রে ভাই, দল ভাঙেনি, দল ভাঙলে দিলশানা পারুল এখানে আসতো না, দল ভাঙলে নাহিদ ইসলাম এরকম করে হচ্ছে গিয়ে আপনার স্টেটমেন্ট দিয়ে বেড়াতো না। দলের জায়গায় দল আছে, দল কোনো ভাঙনের সম্মুখীন হয়নি, এবং গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই বিভিন্ন নেতৃত্ব যাবে আসবে, এটা আমার আমাদেরকে মনে হয় ওয়েলকাম আমরা করা সেই শিখতে হবে। অপেক্ষায় থাকি যে কয় টুকরা আমরা দেখি। মোস্তফা কামাল, শুনেছি, মনে অনেক অনেক জিনিস ব্যাড আছে। উইশগুলো করিয়েন না, এই ব্যাড উইশেসটা আমাদের জি, বাংলাদেশের না না, জাতীয় ব্যাড গণতন্ত্রের ডিসিশন জন্য নিশ্চয়ই কোনো না, নিশ্চয়ই না। help হবে আমরাও আচ্ছা, যে- আমি মুস্তফা কামাল দুটো জিনিস যেটি প্রথমে বললাম, যে আমরা জানি বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, কিন্তু আজকে আমরা দেখলাম নির্বাচনকে সামনে রেখে সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক অন্তত বহু দলকেই ভ্যানিশ করে দিচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে তার দলের সাথে। পাশাপাশি আজকের 8 দলীয় জোটের সাথে এনসিপি এবং মানে কর্নেল ওলি সাহেবের যাওয়া নিয়েও আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। বহু দল বলতে অনেকগুলো দল। তো বহু দলকে কি আমি আমার নিজের কাছে নিব, নাকি বহু দলকে বহু মতের জায়গায় থাকতে দিব, বহু দলের মতো কাজ করতে দেব? তো বহু দল হচ্ছে একটা কাণ্ড কারখানা, একদম কাণ্ড কারখানা। এখন আপনি কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করবেন আপনার বিষয়। আর সময়ের ব্যবধানে আমাদের সংজ্ঞাও বদলে যাচ্ছে বাস্তবতার তোড়ে। যেটা দিলশান জি দিয়েছেন। তো যেমন আমাদের পারুল আপা যেটা বললেন যে তারা 10 মাসে 4-5 ভাগ হয়ে গেছেন, বা ভাগ হননি বা টুকরা হননি, কিন্তু তাদের মধ্যে মাঝে ভাই, মাঝে যা আমি Democracy of বলিনি beauty। সেটা আমার আপনি মুখে দিয়েন না। এই যে আমরা 10 মাসে এক টুকরাও হইনি, এক এক টুকরাই হয়নি। আছি। হ্যাঁ, আমরা কিন্তু মাঝে সম্পূর্ণ মধ্যে আছি, কমপ্লিট আছি। বেরিয়ে যাচ্ছেন কেউ না, কেউ এটা- কেউ পড়িয়ে যাচ্ছে গণতন্ত্রের চর্চা রিফ্লেকশন। এটাও গণতন্ত্র। হ্যাঁ, 5 of course আগস্ট গণতন্ত্র। কিন্তু এগুলো করতে মানা করে দিচ্ছে। কে দিয়েছে? 5 আগস্টের যে বিপ্লব, গণতন্ত্র আপনারা করতে যে মানা করে দিয়েছে। এইগুলো করতে, যেগুলোর আপনারা এখন 5 কৌশল আগস্টের বলছেন, আমি শেষ প্রতিশ্রুতি করি। হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অর্থাৎ হবে। এটার নাম গণতন্ত্র। আমি বেরিয়ে যাব, আবার আসবো, আমার আরএস ঠিক আপনার থাকবে না। ইচ্ছাধীন সংজ্ঞার উপর তো গণতন্ত্র না নির্ভর না, করবে এটা না। সংজ্ঞা না। বাংলাদেশের মানুষ কি আপনি বাস্তবতা। বললেন না বহু দল মানে কাণ্ড কারখানা, আপনার কাছে বহু দল মানে কাণ্ড কারখানা, আমার কাছে বহু দল মানে বহু মত, বহু ডেমোক্রেসির বহু তো কিভাবে? ডাইমেনশন। যেটা বাকশাল করেছিলেন, ওখানেও বহুদলীয় কারবার ছিল। বাকশাল তো এক দল, আপনি না নিজে না, কেন সব define বহু করছেন? দলকে এক দলে নিয়ে গেছেন, ওখানে বহু দল। এক্স্যাক্টলি, বহু বহু দল দল এক দলে প্রাসঙ্গিক নেই। এখানে। আপনি এক দলও বলবেন, বহু দলও বলবেন, দুটো একসাথে হবে না না, তো রে ভাই? হয়েছে সব দলকে এক দলে নিয়ে যাওয়া, এক দলে নিয়েছে তো বহু দল না, প্রাসঙ্গিক এখানে। সংজ্ঞায় যায় না তো রে ভাই, আপনি সংজ্ঞা বিকৃত করলে না না হবে না, না তো। সংজ্ঞা না, সেটা বাস্তবতা। বাকশাল এক দল করেছে। আবার দেখেন এক দলে নিয়ে এসেছেন বহু দলকে। বহু দল ভেঙে দিয়ে এক দল করেছে। না, বহু দুইটার দলকে এক মধ্যে- দলে নিয়ে ভাই, এসেছেন। শব্দের ভেঙে রাজনীতি দেননি। মারাত্মক না না না, রাজনীতি। ভেঙে দেননি, বহু দলকে এক দলে নিয়ে এসেছেন। উনি ওটাও বহু একটা দলকে বহুদলীয় ভেঙে কাজ দিয়ে কারবার। না দিলে উনি এক দলে আনতে পারে কিভাবে? আপনি রেটরিক ক্রিয়েট করেন না ভাই, যা আমি তাকে শেষ তাই করি, বলে। বাক্যটা শেষ করি। আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেটা, সেটাও বহুদলীয় কাজ কারবার। তিনি বহু দলকে বহুমতে কাজ করতে দিয়েছেন, বেসিক তফাৎটা এই জায়গায়। তো এই বহু দলকে এক করার মধ্য দিয়ে গেল সরকারটা যে পতন হয়েছে, সেটার শেষ পরিণতি আমরা দেখেছি যে নৌকার উপরে ট্রাক ওঠে, ট্রাকের উপরে ঈগল ওঠে। এগুলো কিন্তু গেল সরকারের আরেক বহুদলীয় কাণ্ড কারখানা। তাকে আনলো, ডামিকে আনলো, আমিকে আনলো, প্রয়োজনে স্বামীকেও আনলো। তো এই যে কাণ্ড কারখানা, এই যে এগুলোর পুরান ঢাকায় বলে তালিবালি, রাজধানীর পুরান ঢাকায় বলে তালিবালি, আপনার কুমিল্লার আমার ভাষায় কি বলে? কুমিল্লায় বলে মতলবালি। অর্থাৎ বিভিন্ন মতলবে যখন বিভিন্ন কাজ করে, কেউ এদেরকে সুবিধালি বলে, মানে সুবিধা খোঁজে, আর মতলব নিয়ে যখন কাজ করে তখন বলে মতলবালি। তাদের মধ্যে মহব্বতের কিচ্ছু থাকে না, অর্থাৎ মহব্বত আলী ওখানে নাই। এই হলো এক নিষ্ঠুর বাস্তবতা। তো 5 আগস্ট আমাদেরকে বলে দিয়েছে, এমন একটা অবস্থা হয়েছে। আজকে যদি আমি নাম উল্লেখ করেই বলি, হাসনাত আব্দুল্লাহ অথবা সার্জিস অথবা আমাদের এই পারুল আপা, তাদের কিন্তু এমন একটা হাইপ এই বাংলাদেশে উঠেছিল, তাদের সিএস কোথায় আরএস কোথায় সেটা কেউ জানতে চায়নি। হাসনাত আব্দুল্লাহর বাড়ি কুমিল্লার দেবিদ্দার কিনা অথবা সজীব ভুইয়ার বাড়ি মুরাদনগর কিনা সেটা কারো জানতে চায়নি। সবাই তাদেরকে সারা দেশের সম্পদ মনে করেছে। অর্থাৎ তারা নিজেরাই একটা আইডেন্টিটি। এটা কিন্তু যুগে যুগে আসে না, সময়ে সময়ে আসে। হাসনাত চেক শার্ট পরে কিভাবে হাঁটে সেটাও একটা মডেল। সার্জিস কিভাবে ছোট্ট করে চিকন করে দাড়িগুলো কাটে, পাঞ্জাবিটা কীরকম, এটাও একটা মডেল। অনেক বছর পরে কিন্তু বাংলাদেশে এই একটা বাস্তবতা এসেছে। আবার তারা একটা শব্দ আমাদেরকে শুনিয়েছে, যেটা এখনো ভাল লাগে শুনতে, নতুন বন্দোবস্ত।
কিন্তু আমরা দেখলাম এই নির্বাচন যখন ঘনিয়ে আসলো, অর্থাৎ সামনের নির্বাচন, তখন আবার পুরনো জায়গায় যে তোরা কেন পুরনো জায়গা? ওই যে তোরা যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই, সোনার হরিণটাই হচ্ছে এমপি। যদি কেউ হতে চায় এটা আপনি খারাপ ভাবে না নেবেন না, কেন? খারাপ এমপি নয়। তো হওয়ার তাদের আরো দরকার। বড় কিছু হওয়ার মতো বাস্তবতা ছিল, যেটা আততায়ীর গুলিতে নিহত হাদি কিন্তু বলে গেছেন এবং খুব আবেগঘন হয়ে বলেছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের সমালোচনার পাশাপাশি বলেছিল যে এনসিপি যা করে বা এনসিপির কারো কারো বিরুদ্ধে যে অভিযোগ, তার কলিজাটা ছিঁড়ে যায়। মারাত্মক কথা কিন্তু। জি নিশ্চয়ই। হাদি তো যথা নিয়মে এনসিপিতে থাকার কথা ছিল, না তার তো আলাদা কিন্তু সে নিজে প্ল্যাটফর্ম ছিল। করেছে, আলাদা করেছে। তাহলে তার বেদনাটা বোঝেন, তার উপলব্ধিটা বোঝেন, এবং এমন এমন বিষয়ে বার্তা দিয়ে গেছে, যদি আমরা উপলব্ধি না করি সেটাতে বোধহয় আমরা পিছিয়ে থাকবো। তো এনসিপির এমন একটা অবস্থা, আমরা তো একটা সময় পর্যন্ত আপনি আমি বা আমাদের চেয়ে আরো বয়স্ক যারা, তারা খুব সচেতন থাকতো যে তাদের ছেলে না মেয়েরা সেটি তো গেল, সেই ব্যাখ্যাটা একটু আপনার একটু বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় একটু আসি করে ফেলি। এনসিপি, তারপরে এনডিএম, মানে ব্যারিস্টার আমার সাহেব। আসলে কিছু, নিশ্চয়ই আপনাকে অনেক সময় দিব। সব শেষ করে ফেলি। এনডিএম এর শেষ একটু করে দিয়ে ফেলি। দেন। তো বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে এন আর পি, এই দুইটা লাগেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে, এনআরপি খুব বেশি লাগে। এনসিপি এখানে এনও লেগেছে, পিও লেগেছে, হ্যাঁ এনডিএম এখানেও এন লেগেছে, অর্থাৎ বিএনপি থেকে আপনার কিছু হাওলাত করা লাগে, এই এক বাস্তবতা। আবার যখন নির্বাচন এসেছে, এখানে মার্কার বিষয় আছে, যে বরকতি মার্কা কোনটা। যত কথাই বলুক, যত যুক্তি দেখ, যত কৌশলের কথা বলুক, অথবা কুলালে না কুলালে ষড়যন্ত্রের কাছে চলে যাওয়া, নির্বাচনের মাঠে মার্কার বিষয়ে ধানের শীষ হচ্ছে এটা বিশাল মার্কা। একসময় বলা হতো যে জনপ্রিয়তা থাকলে কলা গাছ মার্কায় দাঁড়াইলেও হয়, যদিও কলা গাছ নামে কোনো মার্কা নেই, এটা জনপ্রিয়তা বোঝানোর জন্য 5 আগস্ট কিন্তু ওই সুযোগ করে দিয়েছিল। একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল যে এবারের নির্বাচনে হয়তোবা স্বতন্ত্র এমন এমন প্রার্থী আমরা দেখব, যে যারা আমাদের প্রথাগত যে রাজনৈতিক দলগুলো আছে, নাম উল্লেখ করলে বিএনপি বা জামাত, যে তাদেরকেও উতরে যাবে। এক একজনের জনপ্রিয়তা কিন্তু ওই মাত্রায় চলে গিয়েছিল। কিন্তু নির্বাচন আসার অল্প কিছুদিনের মধ্যে আমরা দেখলাম যে না, তারা ওই ধানের শীষের কাছেই যাচ্ছে, কোনো না কোনো ভাবে বরকতের কাছেই যাচ্ছে। তো এই বরকতের কাছে কেন বরকত যাচ্ছে? যেখানে আছে সেখানে ওখানেই যাওয়া যাবে। এত কিন্তু 5 দোষের আগস্ট কিছু। বলেছিল যে না, তোমরা একটা নিজস্বতা আনো। এনসিপির কিন্তু বক্তব্য অত্যন্ত স্পষ্ট, সাহসী, মেধাবী, আবার এরা কারা, আপনার আমার সন্তানই। তো আমরা তো একটা সময় সতর্ক থাকতাম যে এরা যেন রাজনীতির কাছে না যায়, পোলাফাইন সবাই চোখে চোখে রাখতো। এরা আবার একটু ইংরেজি বেশি কয়, বলতে যে উই হেট পলিটিক্স। সমস্যা কি? এটা তো খুব সাহসের বিষয়। এই ছেলেরাই যখন আবার রাজনীতিতে আসলো হেড বাদ দিয়ে, এটা আমাদেরকে তো আশাবাদী করেছে যে মেধাবীরা রাজনীতিতে আসছে, শিক্ষিতরা রাজনীতিতে আসছে। অল্প সময়ের মধ্যে আমরা দেখলাম তারা কিন্তু আবারও ওই পুরনো বন্দোবস্তের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ নির্বাচন আসাতে কোথায় গেলে লাভ বেশি হবে, আমাদের একটু বিরতি নিতে হবে। আপনি শেষ করলে প্লিজ শেষ করেন। শুধু একটা এমপি পদের জন্য তাদের সীমানা তো এত ছোট ছিল না। তারা মাস 2 আগেও কিন্তু একটা বক্তব্য রেখেছিল, আমি যেটা ফলো করি তাদেরকে, যে সংসদে তারা তাদের সম্ভবত আপনাদের 19 দফা অথবা 20 নম্বর দফায় আছে যে সামনের নির্বাচনে যে এমপিরা আসবে তারা যেন কেউ ইট, রড, সিমেন্ট আর কায় কারবার না করে, সম্ভবত 19 নম্বর দফায় আছে। আর কোন দলের মধ্যে এটা নাই, অর্থাৎ যে তারা ঠিকাদারি কায় কারবার করবে না, মানে করবে না, কারণ আমাদের এমপিদের কাজ কারণ হচ্ছে এটি ল মেকিং করা। আগেই করে ফেলছে ক্ষমতায় গিয়ে, এই কারণে। ওই যে আমরা একটা বলি যে ক্ষমতায় গেলে কি যেন লঙ্কায় গেলে রাবণ মানে হয়। ওই 19 নম্বর দফা কেন, এটা কি অবশ্যই দরকার, খুবই জরুরি। না মানে দরকার কেন? যে আমাদের এমপিরা ল মেকিং এর চেয়ে, আমার মনে হয় আইন যে সংস্কারের চেয়ে ক্লিয়ার। আমি শুনবো নিশ্চয়ই, ঠিকাদারি নিয়ে ব্যস্ত এইটার থাকে। উত্তর দিলশান নিশ্চয়ই দিবেন। মিস্টার শাহিদুল আজম, আপনার দল, আপনি বলছিলেন যে আপনার দল বিলুপ্ত হয়নি, তার মানে কি দল কিভাবে রাখবেন? আরপিও অনুযায়ী আপনার দলকে রেখে আপনার মার্কা সিংহ মার্কা রেখে তো আপনার দল বিলুপ্ত না করে, দল যদি থাকে তাহলে তো আপনি নির্বাচনে আরেক দলের, মোহাব্বত আলীর দল না কি বলছিল, আপনি কি বলছিলেন, সুবিধাবাদীর মার্কা নিয়ে যাওয়া সম্ভব না। কিভাবে দল বিলুপ্ত হচ্ছে না শুনতে চাই। দল বিলুপ্ত হওয়া মানে হচ্ছে যে আমার পুরো দলটাকে বিলুপ্ত করে কিছু আমরা পার্টি দেখেছি যারা সম্পূর্ণ দল বিলুপ্ত করে বিএনপিতে জয়েন করেছেন। আমরা স্ট্র্যাটেজিক রিজনে, আমি বারবার একটা কথা বলছি, স্ট্র্যাটেজিক রিজনে আমাদের চেয়ারম্যান
জননেতা ববি হাজ্জাজ বিএনপিতে জয়েন করেছেন এবং এটা শুধু আমরা না, এটা অনেকেই করছেন। হ্যাঁ, সেটাই আমরা বলছি যে অলরেডি 4টা দল বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এনডিএম বিলুপ্ত হয় নাই প্রথমত। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হলো আমি একটু আপুর কথাগুলোতে আসবো, দিলশাদ আপুর কথাতে এবং কামাল ভাইয়ের কথাতেও আসবো। আচ্ছা, প্রথমত সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, সংস্কারটা কোথায় জানেন? আওয়ামী লীগ যখন ছিল তখন আমরা কথা বলতে পারতাম না, এখন কিন্তু আমাদের একটা কনস্ট্রাকটিভ ডিবেট হচ্ছে, আরো হবে সামনে, উনিও আমার এগেইনস্টে বলবেন, আমি ওনার এগেইনস্টে বলবো, কিন্তু বের হয়ে আমি ওনার পিছনে লোক লাগাবো না, উনি আমার পিছনে লোক লাগাবেন, এটা এখানে শেষ হয়ে যাবে। এইটাও সংস্কার। প্র্যাকটিক্যালি বাংলাদেশ এখনো ওই পর্যায়ে পৌঁছায় নাই যে ছোট একটা দল বা যে কোনো দলই হোক তারা তাদের মার্কা চিনায় খুব সুন্দরভাবে জিতে আসতে পারবে। আপনি যে সংস্কারের কথা বলছেন, কামাল ভাই যেটা বলছে, আই কমপ্লিটলি এগ্রি। আমরা সবাই বাইরে পড়াশোনা করে আসছি, আমরা ওগুলো দেখে আসছি, কিন্তু দ্য থিং ইজ বাংলাদেশের পার্সপেক্টিভ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে আমরা কৌশল করে ক্ষমতার দিকে যদি না যেতে পারি, আমরা দেশকে চেঞ্জ করতে পারবো না। আর সংস্কার যেটা চেঞ্জ করবে না, নিজের দলকে নিজে চেঞ্জ, না, নিজের দলকে চেঞ্জ করতে হলে আমাদের ক্ষমতার কাছাকাছি যেতে হবে। এবং যেই কৌশল, আমি ওনাদের কৌশলের এগেইনস্টেও না, ওনাদের কৌশলের এগেইনস্টে আমি না, ওনারা যেটা চিন্তা করেছেন কমপ্লিটলি আই এগ্রি উইথ দেম। আপনার পক্ষে গেছে, ওনারা যেহেতু আরেকটা দলে গেছে, আমার পক্ষে গিয়েছে না গেছে আমি ওখানে আসছি। আচ্ছা, প্রথমত আমি বলি, উনি বললেন যে হ্যাঁ এনডিএম এর ব্যাপারে কিছু কথা বলছে, আমি এনসিপির ব্যাপারে কিছু কথা বলবো। ওনারা আন্দোলনের মানে সামনে ছিলেন অবশ্যই, কিন্তু এই আন্দোলনটা বিএনপি, জামাত, এনডিএম এবং সাধারণ জনতা ছাড়া কমপ্লিট হতো না। সো আপনারা কিচ্ছু করেন না। এই যে বিএনপি বলেন, না ভাই, এতগুলো লোক কি বাসার সামনে ট্রাকটা পর্যন্ত সরাইতে পারেন না। সেটা 2014 সাল ছিল। এনডিএম এ বললে আপনার কমিটি আছে কিনা এটাই আমার জানার আগ্রহ আছে। ভাই, আমার কমিটি থাকলে আমার প্রত্যেকটা জীবনে ঢাকা শহরে একটা মিছিল করেছে, আমি দেখি নাই কোন, আপনি যদি না দেখে থাকেন তাহলে সেটা আপনার ব্যর্থতা না। নিশ্চয়ই আমার ব্যর্থতা বটে, সাংবাদিক হিসেবে আমি কোন মিডিয়ায়, কোন মেইন স্ট্রিমের মিডিয়ায় আমি এনডিএম এর কোন মিছিল দেখি নাই হাসিনা সরকারের বিরুদ্ধে, বরং দেখেছি আপনার ববি হাজ্জাজকে দেখেছি স্বৈরাচার, সাবেক স্বৈরাচার এরশাদের পাশে বসে থাকতে, এইটা দেখেছি আমরা। হ্যাঁ, কিন্তু সেই ববি হাজ্জাজই কিন্তু ববি হাজ্জাজকেই কিন্তু 2013 সালের নির্বাচনের আগে, 2014 সালের নির্বাচনের আগে 2013 সালে জোর করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদেশে পাঠিয়ে দেয়, যার কারণে উনি জাতীয় পার্টি ত্যাগ করে নিজে দল বানান। এইখানে এগুলো সবাই এরকমই বলে। এই যে আপনি বললে তো আমি বলছি না, আপনারা এই কথাই বলছেন, এরশাদকে জোর করে। এখন এই যে যেরকম জিএম কাদের একই কথা বলছে। না, জিএম কাদের তো ছাড়ে নাই, কিন্তু আমরা তো ছেড়েছে 2018 নির্বাচন বলেন বা সব সময় বলেন, ববি হাজ্জাজ কি গুলি খায় নাই ইয়েতে জুলাইতে? আপনি বললেন যে আপনি দেখেন না, আপনি দেখেন সেটা আপনার ব্যর্থতা। নিশ্চয়ই আমার ব্যর্থতা, আমি স্বীকার করি। আপনি হয়তো এনডিএম ছাড়া আপনি বললেন যে এনডিএম, বিএনপি, জামাতের আন্দোলনে শুধু এনসিপির 50টা লোক 5000 লোক কি শেষ করে দিয়ে ফেলছে? না, আপনাদের সমস্যাটা হচ্ছে কি, আপনারা একটা দলকে পুরো দিয়ে দিয়েছেন, এবং যেটা গভর্নমেন্ট আসার পরেও তাদেরকে ফ্যাসিলিটেট করছে, তাদের জন্য সবকিছু চেঞ্জ হচ্ছে। তারা কেন এনডিএম, আমরা তো আমাদের জন্য, আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে দল চালাই, আমাদের জন্য একটা অফিস নেওয়া কঠিন, ওনাদেরকে অফিস মানুষ দিয়ে যায়, কেন যায়? কারণ ওনাদের পাওয়ার আছে না, ওই যে গভর্নমেন্ট ফ্যাসিলিটেট করে, ওনারা টিভি চ্যানেল পেয়ে যায়, ওনারা টিভি চ্যানেল পেয়ে যায়। আমরা তো ভাই টিভি চ্যানেল, ওই যে বললেন আপনাদের তো কোথাও দেখায় না, কিন্তু ওনারা তো টিভি চ্যানেল পেয়ে যায়, কারণ ওনারা তো ভাই অনেক পাওয়ারফুল, গভর্নমেন্ট ওনাদের ব্যাক করছে। এত মানে গভর্নমেন্ট ব্যাক করলে ভাই এক জিনিস, গভর্নমেন্ট ব্যাক না করলে আরেক জিনিস। আচ্ছা, এটা গেল। আরেকটা হচ্ছে যে আদর্শ, গভর্নমেন্ট যদি ব্যাক করতো তাহলে আমাদের অন্য চেহারা দেখতেন। এটা আজকে আমার টিভি চ্যানেল হইতো, এনটিভি টিভি চ্যানেল, আমি টক শো করতে পারতাম না। আমাদের টিভি চ্যানেল আপনাদেরকে ইনভাইট করতাম। টিভি চ্যানেল তো আপনাদের টিভি চ্যানেল লাইসেন্স পেয়েছে দুইটা। এটা তো রেটরিক গুলো এইটাই হচ্ছে, দিস আর নট দ্য ন্যারেটিভ, দিস আর নট দ্য ফ্যাক্টোরিয়াল ট্রুথ, দিস আর অল দ্য রেটরিক, যেটা হচ্ছে কি ক্ষতি করছে এনসিপির এবং ক্ষতি করেছে। এবং আপনারা যে শুধু বলেন টক শোতে হাজির করছেন তাই না, একটা হয় কি, একটা মিথ্যা বারবার বলার মধ্যে তো এস্টাবলিশড হয়। আমরা যে গভর্নমেন্ট দ্বারা ব্যাকড না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা, আজকে ওনার ইনভাইটেশনে আমাকে একটা টিভি চ্যানেলের টক শোতে গভর্নমেন্ট দ্বারা যদি ব্যাক না হতেন তাহলে বিএনপি আর জামাতের সাথে এনসিপি যায় কেন? এনসিপি কি কোনোদিন একটা সিট পেয়েছে পার্লামেন্টে? তাহলে ওরা কেন? না, তাহলে ডক্টর ইউনূস কেন এনসিপি কে ডাকে? তাহলে ডক্টর ইউনূস তো ববি হাজ্জাজকে ডাকতে পারে, আন্দালি পার্থকে ডাকতে পারে, জুনায়েদ সাকিকে ডাকতে পারে। না, you did not earn it. It was given to you as a facilitation of প্রফেসর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা। উনি না প্রধান উপদেষ্টা, ওনাকে
ওই সময় যখন ছাত্র উপদেষ্টার পদবিটা কি, না, কোন না, জায়গা না, থেকে না, আসছে, না, ওনাকে উনি কে নিয়ে ছাত্রদের আসছে? প্রতি একটা ভালোবাসা থেকে দিচ্ছেন, কিন্তু এই ভালোবাসাটা কেন না, 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 আসছে? ভালোবাসাটা এসছে কেন কেন সেটা আমরা আসছে? জানি, কিন্তু কথা হচ্ছে পিছনে জানলে আপনি বলছেন না বিএনপির তো। লাখ লাখ লোক, আপনি জামাতের লাখ জানছেন লাখ না তো। লোক না থাকতো এই আন্দোলন একদিনের We নামে earned আমলে it. সম্ভব না, ছিল। এই 17 দুটো 18 জিনিস। তারিখে এনসিপির লোকজন ছিল, জুলাইয়ে অবশ্যই এটাই আমি বলতে এনসিপির যাচ্ছি, লোকজন ছিল, এই ক্রেডিট ঢাকা এনসিপি নেবে ইউনিভার্সিটিতে না। আন্দোলন শাহেদুল করেছিলেন। না, না, এটাই আমি এই জায়গাটা আটকাবো। গত 15 বছরে কাঞ্চন ভাই এক লাইনটা আমাকে বলতে জি, দিতে please. হবে, আর নইলে ফেয়ার হয় না। এবং অবশ্যই এটা আমাকে বলতে হবে, জুলাই অভ্যুত্থান একটা যৌথ নির্মাণ। জুলাই Thank you. অভ্যন্তরের Thank you. মালিকানা কোনোদিনও এনসিপি কিংবা কোনো একক এন্টিটি দাবি করে না। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সুস্পষ্টভাবে বলেছে, জুলাই অভ্যুত্থান নির্মাণ করেছে ছাত্র জনতা এবং এটা যৌথ নির্মাণ। সেই যৌথ নির্মাণের অংশীদার এবং অবশ্যই আপনারা ছিলেন, এবং অবশ্যই জামাত ছিল, এবং অবশ্যই বিএনপি ছিল। এটা না বললে এটা হচ্ছে কি হঠকারিতা হয়, এবং এই হঠকারিতা বা মিথ্যার রাজনীতি আমরা করবো না, এটা আমি বলে নিলাম। নাও এখন আরেকটা লাইন আপনাকে বলতে হবে, আমাকে বলতে দিতে হবে ভাই, যে যা কিছু আপনি বলছেন বিষয়টা এরকম না যে ডক্টর ইউনূস অথবা প্রধান উপদেষ্টা তার সন্তান বলে আদর করে দিয়েছে, না রে ভাই, আমরা অর্জন করেছি। অর্জনটা কি সেটাই বলে উনি যে কথাটাতে প্রশ্ন করলেন যে আপনারা কটা মিছিল করেছেন আপনাদের ববি হাজ্জাজের দলকে, এই জায়গাটাই হচ্ছে আমরা ফান্ডামেন্টালি আমাদের অর্জনটা, আর্নিংটা। তাহলে এই আর্নিংটা হচ্ছে যা কিছুই বলেন আপনি অস্বীকার করতে পারবেন না যে আমাদের এনসিপির যে ফ্রন্টলাইনার হাসনাত, নাহিদ ইসলাম, তারা যে জুলাই অভ্যুত্থানে আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করেছে 36টা দিন, এটা অস্বীকার কেউ করতে পারবেন না। তবে ভাই ভাই যেভাবে আমি যৌথ নির্মাণ স্বীকার করলাম, যেভাবে আমি যৌথ নির্মাণ রিকগনাইজ করলাম, ভাই আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে জুলাই আন্দোলনের আপনি বলেছেন যে জুলাই আন্দোলনের আমাদের নতুন কমিটমেন্ট, নতুন বন্দোবস্ত হচ্ছে এইটা। আমি যেমন যৌথ নির্মাণ রিকগনাইজ করলাম, আপনাদেরও এটা রিকগনাইজ আমি করতে হবে। 100% ফ্যাক্টরিয়াল ট্রুথটা রিকগনাইজ করতে হবে যে এই সমস্ত ছেলেমেয়েরা দে লিড দ্য মুভমেন্ট, দ্যাটস হোয়াই উই আর্নড ইট। 10 মাসে আপনি যেটা বলছেন আমাদেরকে কেউ দয়া করে এভাবে দেয় নাই, আসো আসো এনসিপি আসো, তোমরা বিএনপি জামাতে মাঝখানে বসো। দ্যাট ডিডন্ট হ্যাপেন। আমি আপনাকে একটু বলতে চাই, শেষ করে দিব 10 সেকেন্ডে, যে দ্যাট ডিডন্ট হ্যাপেন ইন আওয়ার কেসেস। আমাদের কেসে কি হয়েছে, নাহিদ ইসলাম হাসনাতের মতো ছেলেমেয়েরা রক্ত দিয়ে জীবন দিয়ে এটা আর্ন করেছে, এবং শুধু এইটাই নয়, সারা দেশে যেই পরিমাণ জনসমর্থন, এত সীমাবদ্ধতা, এত আপনাদের এই সমস্ত রেটরিকের পরও আমাদের জনসমর্থন যেই জায়গায় গেছে যে এক ধাক্কায় আমরা এখন 3 নম্বর পার্টিতে এসেছি। আপনি স্বীকার করেন আর না, আমি স্বীকার অস্বীকারের আগে আমি জাস্ট একটু শেষ করে যাব। সেটা হচ্ছে আমরা অবশ্যই নাহিদের কথা বলেন, আপনি হাসনাত সাহেবের কথা বলেন, সার্জিস সাহেবের কথা বলেন, সবাইকে আমরা সম্মান করি, ওনারা ইন ফ্রন্টে ছিলেন অবশ্যই। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ওনারা যখন থেকে অপরিপক্ক রাজনীতি শুরু করেছেন তখন থেকে ওনারা আর্মি নিয়ে বিবৃতি দিয়ে দেন। ওনারা রাজনীতির যে কৌশল, অপরিপক্ক রাজনীতি, ওটা অবশ্যই অপরিপক্ক। আপনি দেশের একটা সার্বভৌমত্ব নিয়ে কোশ্চেন করতে পারেন না। ভাই দ্যাটস হোয়াই উই আর্ন ইট। না 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 না, আর্নটা হবে কি না হবে এটা নির্বাচনের পর মানুষ ভোট দিক, তারপরে আমরা বলবো। এখন তো আপনারা ভোটার পলিটিক্স না না না, অবশ্যই আপনি এখন একটা অ্যাডভান্টেজ নিয়ে বলছেন। না না, আপনি অ্যাডভান্টেজ নিয়ে বলছেন। আমি মার্কা ছাড়ি যাই করি, আমি ভোটে যখন এসে ইনশাআল্লাহ ক্ষমতায় যাব তখন বোঝা যাবে যে একটা আদরের জিনিস একটা, আর একটা হচ্ছে মানুষের ভোট পেয়ে আসা। মানুষের ভোট পেয়ে আসেন না আগে, তারপর দেখা যাবে। ধানের শীষে মানুষের ভোট দিচ্ছেন। অসুবিধা নেই, আমি ধানের শীষে যাই, যেখানে যে আমার ববিরাজে আসুকটা, সমস্যা নাই। আমি আমার শাপলাগুলি নিয়ে যদি একটা ভোটও না পাই, আচ্ছা ঠিক আছে, সেটা আপনার ব্যাপার, আপনার কৌশল। আপনি তো আবার আজকে দাঁড়িপাল্লার দিকে চলে গেলেন, এতদিন 71 করে, তারপর আবার দাঁড়িপাল্লার দিকে চলে গেলেন। এতদিন বললেন যে দল 71 সালে বাংলাদেশ চায় নাই, তার সাথে আজকে বসে বললেন যে না আমরা তো ভাই আমাদের, আপনার কৌশলের সময় কৌশল, আমার কৌশলের সময় কৌশল না। না না, তাহলে আপনি আপনার কৌশল থাকেন, আমি আমার কৌশলে থাকি, কোনো সমস্যা নাই। আমরা 71-এ আমরা 71-এ যারা ছিল তাদের সাথে ছিলাম, 24-এ যারা ছিল তাদের সাথে ছিলাম, কিন্তু আপনারা যাদের সাথে গেলেন তারা 71 সালে বাংলাদেশ চায় নাই। এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে এবং সময় দিয়ে দিতে হবে। আমি মনে ছোট কোনো ইয়ার কাছ থেকে, ব্যারিস্টারের কাছ থেকে আমি একটু শুনে আসি যে দল বিলুপ্তি হয় নাই কিভাবে, ওইটা একটু শুনে। দল বিলুপ্তি কেন হবে? আমার চেয়ারম্যান সে বিএনপি জয়েন করেছে, তো চেয়ারম্যান না থাকলে আমার দল চলবে না। আমার দল যেভাবে চলবে কনস্টিটিউশন অনুযায়ী, সেই অনুযায়ী চলছে। না না, আমি একটু বুঝতে চাই, সেটা হলো যে উনি চলে গেলেন, জি, উনি ধানের শীষে বিএনপিতে যোগ দিলেন অথবা ধানের শীষ মার্কায় নিয়ে ইলেকশন করলেন, আপনারা এনডিএম রেখে দিবেন যেভাবে আছে। উনি এমপি হইলেন, তারপরে কি করবেন? ধরে নেই এমপি হয়ে গেছেন,
মার্কায় উনি কি আবার ফেরত আসবে। আপনার চেয়ারম্যানরা আর এই দলে নেবেন না? সেটা আমাদের পরবর্তী স্ট্র্যাটেজি না, হবে। আমি সেটা তো জানতে আমরা- চাই, না, না, strategy কি? এই মুহূর্তে তো সেই সবকিছু স্ট্র্যাটেজি না, আমরা ডিসকাস করতে পারবো না, মানে এটা আমাদের স্ট্র্যাটেজি। এবং আমরা যাদের জিততে হবে আমার ক্ষমতা ইনশাআল্লাহ যেতে পারি আমরা, অথবা কোনো কারণে হেরেও যেতে পারি, আল্লাহ না হ্যাঁ, করুক। সো হ্যাঁ। সবকিছু স্ট্র্যাটেজি স্টেপ বাই স্টেপ হবে। সো এই মুহূর্তে আমার আপনারা যদি বলেন যে দল বিলুপ্ত করা হয়েছে, এনডিএম বিলুপ্ত করা হয় নাই। আচ্ছা, আমি সংশোধন করে বলি, এনডিএম এর চেয়ারম্যান দলকে রেখে ধানের শীষের ছড়ায় উঠেছেন। স্ট্র্যাটেজিক রিজনে, স্ট্র্যাটেজিক রিজনে। ওকে, এখানে বিষয়টা হচ্ছে মোস্তফা কি, কামাল। প্রথমত দুজনের বিতর্ক কিন্তু অর্থ দ্বারা দুজনের জন্য খুব কল্যাণ কামনা করছেন, কেউ জি। কারো বিপক্ষে না। অবশ্যই এটাই তো অর্থাৎ সংস্কার, একদল আরেক এইটাই তো দলের- সংস্কার। জি, জি, যে ভালো আমরা সংস্কার। আওয়ামী লীগের মতো মারামারি করি না ভাই। জি, জি। আমরা অর্থাৎ ভালো তারা চাই, যে উনি আমার ভালো ত্রুটিগুলো চাই, আমি ধরিয়ে ওনার ভালো দিচ্ছেন চাই। একদল আরেক দলের, এটাও কিন্তু পরস্পরকে সহযোগিতা করা। জি, জি। একদিক। দ্বিতীয় দিক হচ্ছে ব্যারিস্টার আজম যেটা বারবার বলছিলেন কৌশলের কথা। তো বারবার কৌশল কৌশল এটার পাশাপাশি শব্দ আছে অপকৌশল। তো কিভাবে আপনারা ছিলেন এরশাদ সাহেবের পাশে বসতেন, ওটা একটা কৌশল ছিল। এরশাদ সাহেবের সাথে ওনার পদ কি ছিল? আন্তর্জাতিক advisor। অ্যাডভাইজার। জি, না, 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 কিন্তু ওটা উনি না, না, personally clear। ছিলেন। That was আচ্ছা not his, আচ্ছা, কালেক্টিভলি political ছিলেন party। না, জি। পার্সোনালি ছিলেন। তো এখন আবার উনি তো কালেক্টিভলি বিএনপিতে চলে আসছেন। হ্যাঁ, না, এইটা এটা আবার personal। ইন্ডিভিজুয়াল। Individual। হ্যাঁ, Individual। পার্সোনালি উনি থাকেন আচ্ছা, সবসময়। তো এই যে জি। কৌশলগুলো আবার যখন বলছেন যে আওয়ামী লীগ ওনাকে জোর জবরদস্তি করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, মানুষদের আমরা সারা জীবন কামাল ভাই শুনছি বিদেশে যেতে দেয় না দেয় না। আওয়ামী লীগ। আর ওনাদেরকে পাঠিয়ে দিয়েছে, যেটা জাতীয় পার্টি কিন্তু ইদানিং একটু একটু বলে যে আপনারা আওয়ামী লীগের সাথে এইভাবে ছিলেন কেন, বলে যে আমাদেরকে জোর জবরদস্তিমূলক ভাবে কি যেন করেছে। আপনি একসময় ক্রাইম রিপোর্টিং এ ছিলেন দীর্ঘদিন, বিশেষ একটা বিষয় আমরা লিখতাম যে জোর জবরদস্তি করে বা ফুসলিয়ে, তো এটা কয়বার করে, প্রসঙ্গটা এখানে বাদ দিলাম। দ্বিতীয়ত এখন আবার কৌশলের অংশ হিসাবে এখানে এসেছেন। তো এসে যদি এমনটা হয়, যেহেতু 5 আগস্ট সবাইকে একটা মোহনা এনে দিয়েছে, নতুন এক বন্দোবস্তের দিকে আমরা যেতে পারি, কারণ একই দোষে কিন্তু এনসিপিও দুষ্ট, কারণ তাদের মধ্যে মানে কোন দোষে? কোন দোষে? একটু ওই যে clear নানান বলুন। জায়গায় থাকা, আমরা একটা গান আছে বলে যে তোমার ঘরে বসত করে কয়জন। না, না, তারা তো শুধু জুলাইকে সামনে রেখে জি। তারা বিভিন্ন দল মত এবং কি সাধারণ মানুষও তারা এক জায়গায় হইতে একটা পয়েন্টে যে স্বৈরাচারের বিদায়। জি, ওই মোহনায় তারা এক হয়েছে। তো ওই মোহনায় এক হওয়ার আগে কিন্তু তাদেরও আমলনামায় এই ধরনের বিষয় আছে। তারা কেউ হয়তো বা ছাত্রলীগের ছিল, কেউ হয়তো বা শিবিরে ছিল, অথবা দিনের শিবিরে ছিল, রাতে ছাত্রলীগের ছিল, ওগুলো হয়তো বা কৌশল। তো 5 আগস্টকে বটম লাইন ধরে যদি আমরা এগোই সামনে, যে এই ধরনের কৌশলগুলো বাদ দিতে হবে। 5 আগস্ট তো বলে দিয়েছে যে এসব কৌশল করলে এক কাপড়ে পালানো লাগে, এইসব কৌশল বেশি চর্চা করলে দুপুরে ভাতটুকুও খাওয়া যায় না, এইসব কৌশলের নামে অপকৌশল চালালে শেষ আবদার বা মিনতি ছিল যে আমি 2টা মিনিট একটু জাতির সাথে একটু কথা বলতে চাই, বলে যে না আপনি সরেন, কথার আর সুযোগ নেই। তো ওখান থেকে তো একটা মেসেজ সবার জন্য আছে, ওই মেসেজটা বেশি হচ্ছে এনসিপির জন্য, যে তোমরা যেহেতু ফ্রন্ট লাইনার ছিলা, ফ্রন্ট ফিগার ছিলা, তোমাদের জন্য কিন্তু যদি পা চুত্ত হও বা লাইন চুত্ত হও, এই ধরনের পরিণতি আসতে পারে। আমার মনে হয় এই পয়েন্টটি একটু এই নেত্রীর কাছ থেকে একটু শুনে আসি। দেখেন, এনসিপির রাজনৈতিক অবস্থান হচ্ছে, খুব স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে বলি, যে আমাদের বর্তমান রাজনীতি দাঁড়াতে হবে সত্যের উপর, এটা কোনো বিকল্প নাই। আপনি দেখবেন আমাদের বেশিরভাগ নেতাই আমরা সুগার কোটিং করে কথা বলি না। আপনি যে জিনিসটা অ্যাবসেন্ট পাবেন আপনারা, তথাকথিত ডিপ্লোমেসির নামে, তথাকথিত এই যে কৌশলগত শব্দের নামে, বাক্যের নামে যা কিছু এতদিন চর্চিত ছিল, যেটাকে রাজনৈতিকভাবে ম্যাল প্র্যাকটিস দেখা হয়, আমরা সেই লাইনে হাঁটছি না। নতুন বন্দোবস্ত যদি আপনারা বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে আমরা খুব ফান্ডামেন্টালি একটা নতুন সংস্কৃতি চর্চা করছি। সে কারণেই আপনি দেখবেন যে আমাদের নেতা কর্মীরা আমরা কখনোই সুগার কোটিং করে কথা বলি না, স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলি, যা Okay, সত্য fine, তাই বলি, হ্যাঁ। এবং ফ্যাক্টসের উপর বলি। সেই জায়গা থেকে যেটা আপনি যেটা বললেন যে বহু দল থেকে আসা, এটা ধরেন আপনি ওই যে আবারও বলি যে এই রেটোরিক্যাল পলিটিক্স আসলে আমাদের বাদ দিতে হবে। রেটোরিক্সের উপর দাঁড়িয়ে যা কিছু এভিডেন্ট না, যা কিছু ফ্যাক্টস না, মনে চাইলো আর গড়পড়তে আমি দিয়ে দিলাম, এগুলো করার মধ্যে দিয়ে জি, please। আমি শেষ করি, তারপর যদি একটু বলেন। কথা বলে দেন, ওনারা আর্মি Thank নিয়ে you, কথা আমাকে বলে মনে দেন, করার জন্য। তারপরে আবার বলেন Absolutely. রেটরিক নিয়ে কথা বলা যাবে না, Thank you. মানে Thank you. কিছু বলা যাবে হ্যাঁ, না। এইবার আর আপনি আর ঢুকেন না, একটু কন্ততে অ্যাড্রেস করি। থ্যাংক ইউ, আমি এই কথাটা ভুলে গিয়েছিলাম, এটা আমাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটা বলছি, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন রাজনৈতিক
রাজনৈতিক নেতা কর্মীদের এই গাটসটা থাকতে হবে, দেশ আর্মি নিয়ে কথা বলতে পারতে হবে। যে নতুন নেতা হবে তাকে দেশের না, আমাকে শেষ করতে দেন কাজল ভাই। আপনি যদি ইউরোপিয়ান আপনারা কান্ট্রি হইতে চান, ওয়েস্টার্নের দিকে যেতে চান, সংস্কার করতে চান, তাহলে আপনার আর্মির সাথে আর্মিকে নিয়ে কথা বলার কোনো ইউরোপ কেন হবেন রে ভাই? বাংলাদেশে বসে বাংলাদেশের কনটেক্সটে আমি রাজনীতি করছি, এখানে এটাই এভিডেন্ট আমাদের গুম খুনের ইতিহাস আছে। গত 17 বছর পিলখানা হ্যাপেন্ড, এইজন্যই মার্কা নিয়ে ওই বাংলাদেশি দরকার হয়, বুঝছেন? এই দুইটা না রে ভাই, এই দুইটা আপনি একসাথে মিলায়েন না। আপনাদের সিচুয়েশন সবকিছু আপনাদের মতো বাংলাদেশ, আর যখন আমরা বলবো তখন বাংলাদেশ না। আজম ভাই এটা এত হালকা করিয়েন না। হ্যাঁ, ঠিক আছে। বিশেষ করে সেনাবাহিনীর বিষয়টা আমাদেরকে একটু আসলে একদম ভাবগম্ভীর্য নিয়ে আলোচনা করতে হবে। কারণ এই যে কথাটা হাসনাত বলেছে এবং সেটাকে এই যে বলা যে দেশের সার্বভৌমত্বের মধ্যে প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছে, এই সমস্ত ট্যাবু থেকে আমাদেরকে বের হতে হবে। কারণ বাংলাদেশি সেনাবাহিনীর মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে, তো পিলখানা ঘটেছে এবং আয়নাঘর সেনাবাহিনীর মধ্যেই ছিলেন এবং সেই আয়নাঘরের মধ্যে সেনাবাহিনীর দেশপ্রেমিক ডেডিকেটেড অংশটা বন্দী ছিলেন। এটা তো সত্যি, এগুলো তো ফ্যাক্টস, এগুলো তো ফ্যাক্টরিয়াল ট্রুথ। না না, কিন্তু আমি শেষ করে আজম ভাই, সরি, আমি কি ঢুকতে পারি? আমি একটু ঢুকবো কারণ হচ্ছে কি এখানে আপনাদের অপরিপক্ক রাজনীতি। কারণ হচ্ছে কি না বলি, অপরিপক্ক রাজনীতি কেন? কারণ হচ্ছে আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমরা কি করেছি না করেছি, আপনারা অনেক কিছু করেছেন, খুব ভালো সবকিছু করছেন, কিন্তু হ্যাভিং সেড দ্যাট আপনারা হুট করে বলে দেন যে ভাই সেভেন সিস্টার্স দখল করে নেবে। আপনার কি সেই সক্ষমতা আছে ভাই? নিজেরটা বুঝে তারপর বলতে হবে। ইন্ডিয়া চাইলে আমরা একদিনও টিকতে পারবো না। সো আমাদের প্রত্যেকটা জায়গায় পরিপক্ক ডিপ্লোম্যাসি ইজ সামথিং যেটা আপনাদের বুঝতে হবে। ডিপ্লোম্যাসি বোঝার ক্ষমতা আপনাদের নাই ভাই। ডিপ্লোম্যাসি আমাকে শিখাইতে আসেন, আমি পাবলিক পলিসিতে পড়াশোনা করছি এবং নট অনলি আমি, আমাদের হান্ড্রেডস অফ পিপল। আপনি যদি বুঝতেন তাহলে আপনার নেতাকে গিয়ে বোঝানো উচিত ছিল যে আপনি রাস্তায় দাঁড়ায় বলতে পারেন না যে আমি একটা দেশ, আমি আরেকটা দেশ দখল করে নিব। ইন্ডিয়াকে আমরা চ্যালেঞ্জ করব, এটা আপনাদেরকে নিতে হবে। না না, ইন্ডিয়াকে আপনি চ্যালেঞ্জ করেন, আপনি ইন্ডিয়া কেন, আপনি আমেরিকাও দখল করেন, কিন্তু আপনি যখন একটা পজিশনে আছেন তখন আপনাদের এই কথাগুলো বলার আগে পাঁচবার চিন্তা করতে হবে যে আমি এটা। দ্যাটস হোয়াই জুলাই হ্যাপেন্ড। এই যে যেটা তারপরে আবার জামাতের সাথে চলে গেলেন, ঠিক আছে না, জামাতের সাথে যাওয়া ইন্ডিয়া না, একটু এই জায়গাটা শেষ করি। যে কথাটাকে উনি বলছেন অপরিপক্ক রাজনীতি, এটাকে বলে হচ্ছে কি তা ইনোসেন্সি। দ্যাট এক্সাক্ট ইনোসেন্সি হ্যাপেন্ড ইন জুলাই। জুলাই যারা মারা গেছে, আপনি যদি দেখেন এভারেজ বয়স হচ্ছে 24, মারা গেছে 12 থেকে 32 বছরের মধ্যে, 24 বছর বয়সের বাচ্চারা, 18 বছর। ওয়াই জুলাই হ্যাপেন? বিকজ অফ দিস ইনোসেন্স। এই ইনোসেন্সিটাকে আপনারা রেটরিক্যালি অপরিপক্কতা বলছেন। এই ইনোসেন্সিটাকে আমরা আমাকে শেষ করতে দিতে হবে। আজম ভাই আপনি একা বললে তো হবে না, আমাকে তো শেষ করে 30 সেকেন্ড আমি একটু বিরতি নেব। আমি 1 মিনিটে আমি শেষ করে দিই। তাহলে সেটাই হচ্ছে কি কথা, আমাদের রাজনৈতিক অবস্থান হচ্ছে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সর্বত জাগ্রত। সেই কারণেই ভারত বিরোধী অবস্থান আমাদেরকে নিতে হবে। এই কারণে আমরা যে কালকে আমি যে ভারতের সাথে মারামারি করব, দেখেন ভারতের বিজেপির যে আগ্রাসীবাদ রাজনীতি, তার বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান, আমার সীমানায় যে হত্যাগুলো হচ্ছে, বাংলাদেশ ভারতের সীমানায় যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যদি আপনি না জানান, আপনি আপনার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন না। তো না না, কিন্তু সেটা তো ডিপ্লোম্যাটিক্যালি করতে হবে, বিকজ আমাদের পজিশন দেশ বেঁচে দিয়েছিল, আমরা দেশ বেচতে চাই না, কিন্তু আমাদের ফাইট করার শক্তি নাই। কথা বলবো না, সেটাই আমি বললাম। আমরা সত্যের পথে, এই যে সুগার কোটিং কথা, আপনারা ডিপ্লোমেসির নামে, পলিটিক্যাল কারেক্টনেসের নামে যেটা করেন, আপনারা সত্য হাইড করেন, সুগার কোটিং কথাবার্তা বলেন। দ্যাট এক্সাক্ট আপনি না বললে তো হবে না, আপনি তো তাই করছেন। দ্যাট এক্স্যাক্টলি আমি দুটো পয়েন্টে শেষ করব। বেশি আমরা ম্যাচিউর কথা বলছি, আপনারা সমস্ত আমাদের ম্যাচুরিটি বেশি। প্র্যাকটিসকে ম্যাচুরিটিতে জাস্টিফাই করেন। বাংলাদেশে জুলাই আগ পর্যন্ত রাজনীতি ছিল মিথ্যা কথা বলা মানে হচ্ছে ম্যাচুরিটি। বাংলাদেশে জুলাই আপনারা সব সত্যি কথা বলে ফেলতেছেন, তাহলে না না না, সব সত্যি কথা যদি বলে ফেলতেন তাহলে আপনারা এত সুবিধা নিতেন না, তাহলে আপনারা চুপচাপ আমরা কোনো সুবিধা নেই না, যেটা আমরা লাইসেন্স করতে আসছে। না না, we earned it, whether you earned it or not, it will be decided after আমাদের জনগণ যখন ভোটের ম্যান্ডেট পাবে, তারপরে আপনারা আজম ভাই না, আপনারা আগে ইলেকশন করতেন। এত এলএম ছিল আপনার 17 বছর। আচ্ছা দেখি না, ইলেকশনটা হোক, তারপর দেখা যাবে। ইলেকশন শেষ হোক, আপনি গোটা সিচুয়েশন আমরা দেখব, সমস্যা নাই। 2000 এই সমস্ত ইয়াং অপরিপক্ক ছেলেমেয়ের জীবনের বিনিময়ে না না, এখানে সব মানুষের ছিল, আপনারা ছিলেন, আমরা স্বীকার করছি আপনারা থাকলে 17 বছর আগে ইলেকশন করে দেখাইতেন, তারপর আপনার কথা আমি নিতাম। আপনারা একবার ছিল না, দ্যাট ইজ দ্য ট্রুথ। না না, আপনাদের একার এলএমএ হয় না, এটা সবার এলএমএ হয়েছে। আমি বলছি আপনার এটা সবার এলএমএ হয়েছে।
হয়েছে হয় নাই। আমার মনে না, হয় আমি যে লাস্ট এখানে লাইনটা আমি বলে নিশ্চয়ই- দিচ্ছি, জি, লাস্ট আমি- লাইনটা আমি বলে আমি- দিচ্ছি আমি কাঞ্চন একটু ভাই। বিরতি নিয়ে আসি। আপনার পরিপক্ক এটা রাজনীতি, আমার আজব ভাই, পরিপক্ক আমাকে রাজনীতি একটা বলতে না। দিতে হবে। আচ্ছা, বল। একটু আপনার বলো। পরিপক্ক রাজনীতির সংজ্ঞায় 17 বছর একটা ইলেকশন আপনারা করতে পারেন নাই। ওদের আমাদের অপরিপক্ক ছেলেমেয়ের রাজনীতির সংজ্ঞায় এই 17 বছরের টাইটানিককে 36 দিনে তারা ফেলে দিতে এখানে- পারছে। আমার মনে হয় এবার এই পয়েন্টে আমি দিব, আপনাকে আমি দিব, বলেছি, আজম আপনাকে আমি আপনি দিব কথা টাইম। না, কথা হচ্ছে পরিপক্ক রাজনীতি আর অপরিপক্ক রাজনীতি। আমি আপনার আপনাকে time পরিপক্ক দিব। রাজনীতি, হ্যাঁ, আপনার কিন্তু ডিপ্লোম্যাটিক রাজনীতি হ্যাঁ, 17 কিন্তু বছরের আপনার- কিন্তু টাইটানিককে ফেলতে রেগুলেশন পারে এন্ড নাই। অ্যাডমিনিস্ট্রেশন আর নট দ্য সেম থিং। আপনার অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হলে ইউ এটাই হ্যাভ তো টু বি বললাম। মোর ডিপ্লোম্যাটিক। All আপনি this রাস- conversation না and না you're না, going শুনেন back to before শুনেন, 36 শেখ মুজিবুর রহমান ডাকলে 36 প্রচুর আগে। লোক চলে আসতো, কিন্তু উনি দেশ We are চালাতে used to- পারেন না। You have to- উনি you দেশ have চালাতে to- পারেন না। ভাই, পুরনো শব্দ থেকেও আমাদের বের হইতে হবে। জনাব মোস্তফা কামাল, অনেক বিষয় এসছে, জি, অনেক আপনি বিষয়। আপনি আমি বলেন, সুনির্দিষ্ট আমরা একটা শেষ বিষয়- শেষ জি, পার্টে আছি, পরিষ্কার করে একটু ফেলি। সংক্ষেপে আমরা নিশ্চয়ই শুনবো। 5 আগস্টের অন্যতম সৌন্দর্য বা বৈশিষ্ট্য হচ্ছে চোখে চোখ রেখে কথা বলতে পারা। সেটা কিন্তু তখন, এখন এনসিপি নাম, তখন পর্যন্ত এই ধরনের নাম ছিল না, শুধু বৈষম্য বিরোধী ছাত্র বা শিক্ষার্থী। তো ওই চোখে চোখ রেখে কথা বলার সময় কিন্তু সশস্ত্র ছিল না তারা, পুরোটাই ছিল মগজের চিন্তা দিয়ে, সাহস দিয়ে। এর সমান্তরালে আপনি খেয়াল করেন কাঞ্চন ভাই, আপনি অপরাধ জগৎ নিয়ে অনেক কাজ করেছেন, এখানে সাইকোলজিক্যাল একটা বিষয় আমার চোখে পড়ছে, বিশ্লেষণটা নাই আমার কাছে, কিন্তু আমি তথ্য হিসাবে বলতে পারি। 5 আগস্টের আগে বিশেষ করে 2, 3, 4 যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, প্রত্যেকটা মগজ বরাবর, অর্থাৎ মগজের প্রতি একটা ভয়, চিন্তার প্রতি একটা ভয়। এরও আগে গুমের কয়েকটা ঘটনা এসেছে, আপনি বোধহয় বর্ণনা পেয়েছেন। একজন জেনারেল জিয়া, তিনি খুন করার আগে মগজ বরাবর গুলি করে মগজটা একটু হাতে নিতেন, ওইটা একটু গরম লাগলে ওনার কাছে ভালো লাগতো, অর্থাৎ মগজের প্রতি একটা আক্রোশ, যেটা সর্বশেষ পর্যন্ত হাদির ঘটনায় আমরা দেখেছি, দেখলাম। মগজ বরাবর। তো এটা কেন হয়েছে? একটা কমিটমেন্ট কিন্তু ছিল, একটা বোঝাপড়া ছিল সবার। তো এখন হয়তো একটু বিতর্ক হবে যে কার মিছিলটা লম্বা ছিল, আরেকজন বলবে আমারটা একটু চ্যাপ্টা ছিল, আমারটা স্লোগানগুলা করা ছিল। ওই বিতর্ক নিয়ে সময় পার করা যাবে, কিন্তু ফ্রন্টলাইনার এনসিপি ছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল। তারা দিনে দিনে ব্যর্থ হচ্ছে, এটা কিন্তু সত্য। তো তারা ব্যর্থ হচ্ছে মানে জুলাই আগস্ট ব্যর্থ হয়েছে তা কিন্তু নয়। ওই নিয়ে তাচ্ছিল্য করা এটা কেউ সুন্দরভাবে নেবে না। আবার 5 আগস্ট সবাইকে একটা সুযোগও দিয়েছে নতুন বন্দোবস্তের দিকে যে যার মতো করে যেতে, বা অন্তত এই মোহনা থেকে যার মতো করে যার যার মেধার পরিচয় দিতে, মগজের পরিচয় দিতে। সেক্ষেত্রে যেহেতু আমার সাথে একজন আইনের মানুষ আছেন, আমি আদালতের একটা বিষয় বলি, আপনাদের মধ্যে এখন যেই বিচ্ছেদের কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারতো, বা এটা আরো সুন্দর হয়, এটাও বহুদলীয় গণতন্ত্র। দলে দলে লড়াই করলেন, কিন্তু এক হয়ে যাচ্ছেন, বহুদল একসাথে চলে আসছেন, এটা বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য দেয় না। দ্বিতীয়ত, আবার যে বিচ্ছেদ এক দলের সাথে আরেক দলের, কার হক বেশি ছিল, কার অধিকার বেশি ছিল, কার অ্যাচিভমেন্ট বেশি ছিল, এগুলো নিয়ে তর্ক হতেও পারে, আরও হতে হবে সামনে। কিন্তু এই যে বিচ্ছেদ, যেটা আপনার আইনাঙ্গনের, আমি একটা ঘটনা বলি, সেটাকে বলা হচ্ছে এক ভদ্রলোক তার স্ত্রীর সাথে বিচ্ছেদ করতে চায়। তো ভদ্রলোক প্রথমে গেছে মাওলানার কাছে, যে মাওলানা শর্টকাটে কাজটা সেরে দেবে। দেখা যায় তার স্ত্রীও তারা বিচ্ছেদ করতে চায়, এরপর মাওলানা কিন্তু চায় না যে বিচ্ছেদটা হোক। মাওলানা প্রথমেই দুইজনরে বললেন যে তালাক উচ্চারণ করো। দেখা যায় যে দুইজনের একজনও তালাক ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, বলে যে তাহলে এটা হবে না। দেখেন, বিচ্ছেদ চায় না কিন্তু কেউই। পরে তারা গেলেন আদালতে। এখন ভদ্রলোকের লয়ার বলছেন যে আমি আর আমার মক্কেল তার সাথে আর থাকতে চায় না। জাজ বলছেন রাইট, একটু শেষ করে ফেলে 30 সেকেন্ডে। আবার ভদ্রমহিলাও লয়ারও বলছেন যে আমিও এই ভদ্রলোকের সাথে আর থাকতে চাই না। জাজ বলছেন রাইট। তখন তৃতীয় একজন আইনজীবী বলছেন যে আপনি তারাও রাইট বললেন, তারাও রাইট বললেন, রাইট তো হবে একটা। জাজ সাহেব বলছে ইউ আর অলসো রাইট। অর্থাৎ বিচ্ছেদটা কেউ চায় না, কেউই বিচ্ছেদটা চায় না। 5 আগস্ট আপনারা যে মোহনায় মিলেছেন, একটা অসম্ভব কাজ তো সম্ভব করেছেন। তাদেরকে এখন বলা হচ্ছে যে বড় বড় কথা তারা বলছে, তখনও বলা হতো যে ছোট মুখে বড় কথা। কিন্তু ছোট মুখে একটা বড় কাজ কিন্তু তারা করেছে, ওইটার বেনিফিশিয়ারি সবাই। কিন্তু এখন তাদেরকে যে অভিভাবকত্বটা দরকার ছিল তাদের, সেটা থেকে তারা বঞ্চিত। এবং অনেক ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার। আমি একটু যাই বেস্টার আজম, সবাই এমপি হতে চায় কেন? আচ্ছা, প্রথমত আপনি যদি ক্ষমতার কাছাকাছি না যেতে পারেন, আপনি তো দেশের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, আমি একটু আগে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে রেভলিউশন এক জিনিস, অ্যাডমিনিস্ট্রেশন এক জিনিস। শেখ মুজিবুর রহমানের কথা যদি চিন্তা করেন, ওনার ডাকে অনেক মানুষ চলে আসতো, অনেক মানুষ, কিন্তু উনি অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য উপযুক্ত ব্যক্তি ছিলেন না বলে 71 থেকে 75 সালে দেশের অবস্থা খারাপ হয়েছিল, এবং পরবর্তীতে
75 সালে যা হয় তা কিন্তু ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যর্থতার জন্যই হয়েছিল। তো এরকম অনেকে ভাবছেন যে তারা মানে আমরা তো ভাই রাস্তায় নামে যেই সোলজার যে গুলি করে ফাইট করে সেই সোলজার কিন্তু জেনারেলের কাজটা করতে পারে না, যে স্ট্র্যাটেজি সাজাবে যে কিভাবে ওয়ারটা পরিচালিত হবে। এখানেই ডিফারেন্সটা, যে স্ট্র্যাটেজি সাজানোর জন্য এবং আমার ওই জায়গাটাতে যাওয়ার জন্য যাদের অভিজ্ঞতা আছে, প্রথমত হ্যাঁ আপনি বলতে পারেন যে আগে ভুল ছিল, এই ছিল সেই ছিল, 17 বছরের সবকিছু শেষ, এখন একটা নতুন শুরু হবে। নতুন শুরুতে জনগণ কাকে কি দেখতে চায় সেটাই আমরা দেখব। সো সেটার আগে আমি একটা খুব আরামদায়ক সোফা পেয়েছি, ওই সোফায় বসে খুব বড় বড় কথা বলছি যে হ্যাঁ আমি এটা করবো ওইটা করবো। জনগণকে ভোট দিতে দেন, জনগণ বলে দিবে, জনগণের ম্যান্ডেট তার কাছে ফিরে যাক, জনগণ কি চায় আমরা দেখি, তারপরে আমরা সব জবাব দিব। আমরা ছোট দল না আপনি বড় দল, আমরা আর্ন করেছি না আপনি আর্ন করেছেন, সবকিছু জবাব দেওয়া হবে। আপনি কি এই কথা বলতে পারেন যখন আপনি আপনার নিজ দলকে অলমোস্ট আপনি বিলুপ্ত বলতে চাচ্ছেন না রেখে আর একটা মার্কায় গিয়ে সাওয়ার হয়েছেন, আপনি আর কেন কমপ্লিটলি স্ট্র্যাটেজিক? আমি তো বারবার বলছি নিশ্চয়ই ক্লিয়ার, আর সময় নাই এই বিতর্কে। জি প্রশ্ন এইটাই, এই যে আলোচনা যা করলাম অনেক কথা এসছে, মানে জুলাই নিয়ে কথা এসছে, জনগণের ম্যান্ডেট। হ্যাঁ, আমি ওনার জায়গাটায় আসি যে আসলে রাজনীতি দেখেন দুইটা ভাগ, একটা হচ্ছে রাজনীতি, একটা হচ্ছে ভোটের রাজনীতি। এখন ওনারা আপনারা যেভাবে বিশেষ করে আজম ভাই যেভাবে ফুললি কনসেন্ট্রেট করছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলেই হচ্ছে কি প্রমাণ হবে যে, এবং সেই জনগণের ম্যান্ডেটের একমাত্র ইন্ডিকেটর ওনারা ধরে নিচ্ছেন হচ্ছে কি ভোট। এখন বাংলাদেশের ইলেকশনে জনগণের আরো অনেকগুলো ওয়ে আছে তাদের রেসপন্স, তাদের ম্যান্ডেট দেওয়ার। হ্যাঁ, যেমন জুলাই অভ্যুত্থান একটা ম্যান্ডেট ছিল জনগণের, সেটা কিন্তু ভোটের বাইরেও এটা হচ্ছে কি ম্যান্ডেট। সো এগুলো হচ্ছে কি সোশ্যাল যে এগ্রিমেন্ট আছে, সেই সোশ্যাল এগ্রিমেন্টের, সোশ্যাল রেভলিউশনের এগ্রিমেন্টকেও আপনাকে জনগণের ম্যান্ডেটের পার্ট ধরতে হবে, রাইট? তাহলে সেটার মধ্যে দিয়ে আমরা দেখে এসেছি, অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এসেছি। তাহলে ভোটের রাজনীতিটা হচ্ছে এটা, যেমন ভোটের রাজনীতিকে এখানেই হচ্ছে কি ফান্ডামেন্টালি আমরা ডিফার করি যে একমাত্র ইন্ডিকেটর ধরা। তাহলে কেন বলছিলাম যে রাজনীতি আর ভোটের রাজনীতি দুই জিনিস। বাংলাদেশের কনটেক্সটে ভোটের রাজনীতিতে অনেক ধরনের ডাইমেনশন কাজ করে, উনি নিজেও জানেন। উনি জানেন বলে ওনাদেরকে মার্কা ছেড়ে আসলে ধানের শীষে যেতে হয়। কারণ যে কথাটা উনি বারবার বলছেন যে আমাদের ছোট দল আসলে আমরা কৌশলের কাছে পরাস্ত হয়ে আমাদেরকে আরেকটা কৌশল নিতে হচ্ছে। আমাকে যদি বলেন, আমি হচ্ছে কি হ্যাটস অফ টু হিম। এবং ছোট দল, আপনি যেটা বলছিলেন যে মিছিলে তো আমি আপনাকে দেখিনি, এখন একটা ছোট দলকে মিছিলে দেখেননি বলেই তার অস্তিত্ব নাই, এটা তো ঠিক না। তারা তাদের মতো করে কাজ করছে। তাহলে আমাদের কি সোশ্যাল পলিটিক্যাল কনটেক্সটে রিকগনিশনটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের এই যে বড় দলগুলোর যে চর্চাগুলো রয়েছে, আমরা দিতে আমাদের তখনই দ্বিধা হয়। জি মুস্তাফা কামাল বলছেন না, আমাকে যদি আচ্ছা যোগ করেন তারপর শেষ করি। অর্থাৎ রুল নম্বর ঠিক করা মূলত কথাটা। তো রুল নম্বর ঠিক করার জন্য হচ্ছে নির্বাচন, এক্সাম ওইটা। তো আমাদের এখানে নির্বাচনের চেয়েও ভোট প্রাসঙ্গিক। আমাদের ব্যারিস্টার সাহেবরা অলরেডি রুল নম্বরের মধ্যে নাই, যেহেতু তারা মার্কাটাই আরেক মার্কায় চলে গেছে। জি ক্লিয়ার, আমরা এখনো রুল নম্বরের মধ্যে আছেন। জি 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 প্লিজ রুল নম্বরে যাবেন সেটা হয়তো নির্বাচনের মাধ্যমে ঠিক হবে। জি প্লিজ, সেটা আমি বললাম যে তাহলে আসলে নির্বাচনটা সেকেন্ডারিতে আসে কেন? যে কোনো একটা রাজনৈতিক দলে আগে রাজনীতিটা নির্মাণ করতে হয়, রাজনৈতিক দলটা নির্মাণ করতে হয়, সেই রাজনৈতিক দল প্রস্তুতির মধ্যে দিয়ে হচ্ছে কি নির্বাচনকে জড়িয়ে হয়ে আসে। সেই প্রস্তুতিটা বাংলাদেশের পলিটিক্যাল কনটেক্সটে, এই প্রস্তুতিটা নির্ধারণ করার জন্য অনেকগুলো কম্পোনেন্ট আছে, ফ্যাক্টর আছে। যেই কথাটা আপনি বললেন যে বরকতি দল, উনি খুব ইন্টারেস্টিং বললেন। আসলে বরকতি দল না, এই বরকতি দলটা যেটাকে উনি বরকত বলছেন, অ্যাকচুয়ালি ইটস এ পাওয়ার, রাইট? তাইলে পাওয়ার অফ একটা পার্টির পাওয়ারটা, সেই পাওয়ারটা কিসে হয়? ওই পার্টির মধ্যে কতখানি পাওয়ার অ্যাকুমুলেট আছে, কতগুলো পিপল অ্যাকুমুলেট আছে, কি পরিমাণে মানি অ্যাকুমুলেট আছে, দ্যাট ডিসাইডেড যে কে আসলে বরকতি দল হবে, কে বরকতি দল হবে না। এই বরকতটা আসলে আল্লাহ খোদা থেকে বরকত হয়ে আসে না, সোশ্যাল ডাইমেনশনেও নির্ধারিত হয় না যে এটা বরকতি দল কিনা। বরকত দলটার এক কমপ্লিটলি ডিফাইন হয় বাংলাদেশের পলিটিক্যাল কনটেক্সটে। ঠিক সেই জায়গা থেকেই উনি ওনাদেরকে মার্কা ছেড়ে দিয়ে ছোট দলকে ধানের শীষের দিকে হচ্ছে গিয়ে যেতে হয়। আর আপনাদেরকেও যে একটা জোটে যেতে হয়, আমি একটু বলবো, আপনাদেরকে জোটে যেতে হয়। ছোট দল বলছেন, ওনারা কত বড় দল, না ওনারা কত বড় দল এটা প্রুভ হবে এই নির্বাচনের পর। এবং ওনারাও কিন্তু ওনারা কিন্তু কৌশলগতভাবে ওনারাও একটা জোটে গিয়েছেন এবং বারবার আমাদের মার্কাটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বাট ওনারাও কিন্তু জোটেই গিয়েছেন এবং নিজেদের আদর্শের কথা একবার বিএনপির সাথে নেগোশিয়েট করেছেন, সুযোগটা পেলাম না একবার। আচ্ছা ভাইয়াকে লাস্ট একটা কথা বলবো, উনি তো আসলে কোনো দল রিপ্রেজেন্ট করছেন না, কিন্তু উনি ধরেন আওয়ামী লীগের সময় গিয়েছে, বিএনপির সময় গিয়েছে, সংস্কারের কথা বলছেন, কিন্তু আলটিমেটলি দেশে কিছুই হয় নাই। সো আলটিমেটলি বাংলাদেশটাকে যদি আমরা ভালো করতে চাই, কিছু করতে চাই, আমাদের ক্ষমতার কাছাকাছি সবারই যাওয়ার, ওনাদের ইচ্ছা আছে বলে ওনারা জোটে গিয়েছে, আমাদের ইচ্ছা আছে বলে আমরা মার্কা পরিবর্তন, আমার চেয়ারম্যান করেছেন। সো
বোথ আর স্ট্র্যাটেজিস। ওনারা সুশীল মানুষ, ওনারা আমাদেরকে বলবেন যে আপনারা এটা ঠিক করেন, আমরা চেষ্টা করব। বাট আমাদের আজকের এই মানে জুলাই আন্দোলনের জাস্ট একটা স্পিরিট, সেটা হচ্ছে যে আমরা যে খুব ভালোভাবে আমাদের ফোকাসটা কিন্তু একসাথে, আমরা দেশের ভালো চাই সবাই। তো ওই জায়গাটাতে হ্যাঁ, আমরা দেশের ভালো চাই, দেশের ভালো চাওয়ার পন্থাগুলো হচ্ছে আলাদা। আচ্ছা, আপনাদের সাথে সেটাই আমি বললাম যে ধরেন এখানে কৌশল, উনি বলছেন কৌশল, এবং আমি এটার সাথে দ্বিমত করবো না। ওনাদের কৌশলের জায়গা থেকে ওনারা মনে করেছেন যে ওনাদের মার্কাটা ছাড়াটা অ্যাফোর্ডেবল হবে। আর আমরা সেখানে মনে করছি যে কথাটা ধরেন বারবার বলা হচ্ছে যে জামাতে ইসলামীর সাথে জোট, একটা সময় তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এই জায়গাটা এটা কমপ্লিটলি একদমই হচ্ছে কি স্বীকৃত জিনিস। অবশ্যই জামাতে ইসলামীর একটা বিতর্কিত অবস্থান যে মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, সেই জায়গাটা অবশ্যই হচ্ছে কি প্রশ্নের উপরে, এটা হচ্ছে কি প্রশ্নাতীত ভাবে বিষয় না। অবশ্যই এটা জামাতে ইসলামীর সবচেয়ে বড় রাজনৈতিক দুর্বলতা এবং ঘাটতি, যে এই জায়গাটা তারা ক্লিয়ার করতে পারেনি। কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম এই শব্দটাকে নিয়ে যেইভাবে আওয়ামী লীগ রাজনীতিটা করেছে, প্রবলেমটা করে ফেলেছে ওইখানে, যেটা হচ্ছে কি সেটা একদমই শেষ করে দেবো। এটা এমন একটা স্টিগমা তারা তৈরি করেছে যেটা হচ্ছে অচ্ছুত, কুষ্ঠরোগী, স্টিগমাটাইজ, এটার সাথে যাওয়াই যাবে না। এইটার ওই যে প্র্যাকটিক্যালিটি, ওই যে বাস্তবতা, যেটার কতগুলো শর্ত থাকে, যেটার কতগুলো, যে কথাটা বারবার বললাম যে কনটেক্সটে অনেকগুলো কম্পোনেন্ট থাকে যার উপর ডিসাইড করে পলিটিক্যাল পার্টিটা তার পলিসি হচ্ছে গিয়ে দাঁড় করায়। যেমন তাদের কাছে মনে হচ্ছে ওকে মার্কাটা আমরা ছাড়তে পারি, ঠিক আছে, আমি শেষ যেহেতু করতে হবে তাহলে শেষ করে দিলাম এখানে। শুধু এতটুকুই বলি যে আমাদের এনসিপি ব্যর্থ কিনা এটা বারবার করে আসছে। একটা পার্টি মাত্র 10 মাসে বাংলাদেশের ইতিহাসে নাই একটা পার্টি জন্ম হওয়ার পর 10 মাসের মধ্যে 3 নাম্বার কন্টেস্টেন্ট হিসেবে ইলেকশনে। আমার মনে হয় একেবারেই একদমই ক্লিয়ার। আজকে একদমই হাতে সময় নেই। জনাব মোস্তফা কামাল, ব্যারিস্টার শাহিদুল আজম এবং দিলশানা পারুল, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।